গ্রিন টিভির জনপ্রিয় অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্বে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী ভাই, কেমন আছেন আপনি? আছি, মোটামুটি চলে যাচ্ছে দিনকাল। প্রথম বিষয় হলো যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেটা নির্বাচনকালীন চলে আসছে, এই সময়টা আপনি কীভাবে মূল্যায়ন করছেন? মূল্যায়ন করছি এইভাবেই যে মানুষের বহুদিনের প্রত্যাশিত যে অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনটি শান্তিপূর্ণ হবে। যদিও এখনও খুব একটা অশান্তির কিছু নেই, তবুও মাঝে মাঝে দুই একটি ঘটনা একটু সাংঘর্ষিক রাজনীতির কালো মেঘের ছায়া কিছুটা পড়েছে আর কি। আমরা যেটা দেখছি বিশেষ করে ওসমান হাদির উপর আক্রমণের পর থেকে। তো আমরা আশা করি যে এই ধরনের কোনো সাংঘর্ষিক বিষয় বা এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যকলাপের আর কোনো পুনরাবৃত্তি হবে না। সামনের দিকে অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা অবশ্যই প্রতিযোগিতামূলক হবে এবং নির্বাচনটি শান্তিপূর্ণ হবে এবং মানুষ উৎসব মুখর পরিবেশের মধ্যে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে আর কি দাবি আছে আপনার নির্বাচন কমিশনের প্রতি? না, আমরা তো ক্রমাগতভাবে নানা বিষয়ে নানা দাবি করেছি। কিছু শুনেছেন, আবার অনেক কিছু শোনেনি। আমরা যেটা মনে করি যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া দরকার, সে পদক্ষেপগুলি তারা নেবেন, যাতে কোনো ধরনের সন্ত্রাসের কাছে বা জোর জবরদস্তির কাছে ভোট কেন্দ্র দখলের মতো কোনো ঘটনা, যেটা ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি, এই ধরনের সহিংস কোনো ঘটনার যেন পুনরাবৃত্তি এখন না হয়। ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারেনি এবং একটা বড় জেনারেশন যারা ওই সময়ে বিশেষ করে 2008 সালের পর থেকে ভোট দিতে পারেনি আর কি। তো এই জেনারেশনটা এবার ভোট দিবে। তো সব কিছু মিলিয়েই আমি আবারও বলছি যে জনপ্রত্যাশা হচ্ছে যে নির্বাচনটি শান্তিপূর্ণ হবে এবং ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে, বা যেতে পারবে। তো এটাই হচ্ছে মূল প্রত্যাশা, জনগণের প্রত্যাশা। দেশ তো এখন নির্বাচনী রোডম্যাপে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন এখন সব কিছু চালাচ্ছেন। এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আপনাদের সন্তুষ্টি কতটুকু? নিরপেক্ষতা নিয়ে আমাদের কোনো নেই, সেই রকম কোনো বড় কোনো প্রশ্ন নেই। তবে নির্বাচন কমিশন আরও বেশি তৎপর এবং তাদের প্রস্তুতিটা দৃশ্যমান যাতে হয়, যে বোঝা যায় না যে কোনো ধরনের একটা পাশের বাড়িতে বা একটা গ্রামে, আমরা যে গ্রামের পাশ দিয়ে আমরা হাঁটাহাঁটি করি, সেই গ্রামের একটা পরিবারের ছেলে বা মেয়ের বিয়ে, তো আমরা ওই পথ দিয়ে যাওয়ার সময় তো বুঝতে পারি যে এদের বিয়ের প্রস্তুতিটা কেমন, ছেলে বা মেয়ের বিয়ের প্রস্তুতি কেমন নিচ্ছে। এটা কিন্তু বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়। তো সেরকম আমরা মনে করি যে নির্বাচন কমিশন তারা যে প্রস্তুতিটা নিচ্ছে, সেই প্রস্তুতিটা সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবং প্রস্তুতিটা যে যথার্থ হচ্ছে, যথাযথ হচ্ছে, এখানে যে কোনো ত্রুটি হচ্ছে না, সেইটাও হওয়া দরকার, মানুষের কাছে উপলব্ধি হওয়া দরকার। মানুষ এটা যেন বুঝতে পারে যে না, যথার্থ প্রস্তুতি হচ্ছে, এখানে কোনো ধরনের ত্রুটি হওয়ার সম্ভাবনা কম। এরর কিছুটা থাকবে, এরর যে থাকে না তা নয়, সেটা একেবারে নেগলিজিবল এরর থাকতে পারে। যেমন ধরুন, একটা বিষয়ের আমি কথা বলবো, আজই গণমাধ্যমে এসছে যে একই ব্যালট বাক্সের মধ্যে এটা হলো যে গণভোট এবং প্রার্থী, রাজনৈতিক দলের প্রার্থীর প্রতীকের যে ব্যালট পেপার, দুটোই একই বাক্সে ফেলা হবে। তো এইটাতে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে জনমনে, যে বিশেষ করে আপনার তো কাজের ক্ষেত্রেও তো অনেক সময় লাগবে এটাকে শর্ট আউট করে কোনটা গণভোটের ব্যালট পেপারটাকে আলাদা করা, সেখান থেকে আবার বিভিন্ন প্রার্থী আলাদা করা, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হবে এবং এখানে অনিয়ম হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তো সেই জন্য জিনিসটাকে ডিস্টিংক্ট করা, ট্রান্সপারেন্ট করার জন্য নির্বাচন কমিশন গণভোটের জন্য একটা আলাদা ব্যালট বক্স করতে পারত, অথবা ব্যালট বক্স এবং জন্য যারা প্রার্থী তাদের জন্য একটা ব্যালট বক্স, যেটা এখনও করা সম্ভব আর কি। তো এই ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের চোখে আসছে বা পড়ছে বা আমরা দেখছি, আপনাদের গণমাধ্যমেও বিভিন্ন সংবাদে বেরিয়ে আসছে। তো এখান থেকেও আমার মনে হয় যে
নির্বাচন কমিশনকে বেরিয়ে আসা দরকার এবং ত্রুটিমুক্তভাবে যতটা নির্বাচন করা যায় সেটাই হবে মানে নির্বাচন কমিশনের জন্য একটা মর্যাদার প্রশ্ন আসবে এবং মানুষ যে ভোটাধিকার বঞ্চিত ছিল সেই বঞ্চনার মানে অবসান হবে। আপনাদের শেষ দাবিটা যেটা দুইটা ব্যালট বক্সে যেটা দাবি করলেন, এটা যদি না হয় শেষ পর্যন্ত, তো আপনাদের অবস্থান কি হবে নির্বাচন কমিশনের সাথে? না, এখন সেটা পার্টির সিদ্ধান্তের ব্যাপার, তবে এটা হওয়া উচিত। কারণ যেখানে আপনার বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তালগোল পাকাতে পারে, সেটা তো নির্বাচন কমিশন এটাকে তো ইয়ে করা উচিত, সেটা শোনা উচিত, আমলে নেওয়া উচিত। কারণ নির্বাচন কমিশন তো তাদের আন্তরিকতা আছে এবং এই আন্তরিকতার প্রতি বিশ্বাস আছে আমাদের অনেকেরই। তো যে এই নির্বাচন কমিশন আন্তরিক, তো সুতরাং যেখানে প্রশ্ন দেখা দিবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন যেখানে বেশি করে স্পষ্ট হবে, সেই কাজটা পরিহার করাই তো উচিত নির্বাচন কমিশন। আচ্ছা, আপনাদের আরেকটা দাবি ছিল যে নির্বাচনে অবৈধ অস্ত্র, যেটা বিগত আন্দোলনের সময় ব্যবহার করা হয়েছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সরকার এবং ফ্যাসিস্টের লোকেরা ব্যবহার করেছিল, এবং অবৈধ অর্থ যোগানদারকারীদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখা অথবা এইটাকে রহিত করা, এই বিষয়ে নির্বাচন কমিশন চলমান দাবি রয়েছে। এটা বারবার আমরা বলেছি যে অবৈধ অস্ত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন বা স্বচ্ছ নির্বাচনকে বিঘ্ন ঘটায়, সেই নির্বাচনকে একটা সবার কাছে গ্রহণযোগ্য হতে দেয় না। তো সুতরাং পেশিশক্তির প্রাবল্য তৈরি হয়। তো অবশ্যই অবৈধ অস্ত্র, লাইসেন্সবিহীন অস্ত্র, এমনকি লাইসেন্স থাকলেও সেটা এই নির্বাচনকালীন সময়ে মানে সেটা গভর্নমেন্ট সেটাকে প্রত্যাহার করে নিতে পারত। তাহলে মানুষের মধ্যে সন্ত্রাসের ভীতি থেকে, সহিংসতার ভীতি থেকে মানুষ কিছুটা রক্ষা পেত। মানুষ মনে করতো যে না, কোনো ধরনের সহিংসতা সেখানে হবে না। তো এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছেও আমাদের এই দাবিটা ছিল। তারা খুব বেশি এ ব্যাপারে তৎপরতা দেখায়নি বা তারা দেখাতে পারেনি। সামহাও এখনও পর্যন্ত এটা বলতে আমাদের দ্বিধা নেই যে পুলিশ ডিপার্টমেন্টটা খুব একটা সক্রিয়তা দেখাতে পারছে না, একটা নিষ্ক্রিয় ঢিলেঢালা ভাব এখনও পর্যন্ত বজায় আছে। আর এটা অত্যন্ত মানে সত্য কথা, না বলে উপায় নেই। তো এখন সেটা কি পুলিশের মোরালিটি এতটা ইয়ে হলো কেন, ব্রেকডাউন হলো কেন? আমরা ফ্যাসিস্ট আমলে যেভাবে দেখেছি, পুলিশ একটা দলের পক্ষে কাজ করেছে, আর এখন তো মানে মানুষ চায় মানে পুলিশ রাষ্ট্রের পক্ষে কাজ করবে। তো রাষ্ট্রের পক্ষে কাজ করতে গেলে সেখানে তো তার ভয় কম থাকবে। অ্যাজ এ অর্গানাইজেশন তারা অনেস্ট এবং যে দায়িত্বটা পালন করছে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এই যে অস্ত্র উদ্ধারের কথা আমরা বলছি, বেআইনি অস্ত্র উদ্ধার, তো সেই ক্ষেত্রে তো পুলিশের তো আর কোনো ইয়ে নাই, হস্তক্ষেপ নাই। যে প্রভাবশালী কোনো মহল অথবা ক্ষমতাসীন মহল তাদের উপরে প্রভাব বিস্তার করে রেখেছে যে অবৈধ অস্ত্র থাক সমাজের মধ্যে, ছাত্রলীগের হাতে থাক, যুবলীগের হাতে থাক, যেটা আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে, সেই ধরনের চাপ তো নেই কোনো দিক থেকে। তাহলে পুলিশ প্রশাসন কেন এই 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 কী বলে যে বিলম্ব করলো বা কেন এটা করতে পারেনি? এই প্রশ্নটা তো জনগণ করতেই পারে। সবাই, রাজনৈতিক দল, জনগণ, যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন, যে রাজনৈতিক দল, গণতন্ত্রের প্রশ্ন যারা অটল থেকেছেন, ঐক্যবদ্ধ থেকেছেন, তাদেরও দাবি এটা, যেটা কেন করতে পারছে না। তো এই যে ঢিলেঢালা ভাবটা তাদের কেন কাটছে না? এটাই তো একটা মানে জনপ্রশাসন, সে পুলিশ হোক আর এমনি অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যেটাই হোক, তো তারা তো যত বেশি চাপমুক্ত, প্রভাবমুক্ত হবে, তত বেশি তো তারা তাদের কার্যক্রম এটাকে বা আইনসম্মত কার্যক্রম তারা এনফোর্স করতে পারে। তো সেইটা তারা করছে না কেন? এটাই তো একটা বড় প্রশ্ন। এটা তো সবকে ভাবিয়ে তুলছে যে কেন এটা করেন যে অন্তর্বর্তী সরকার অথবা নির্বাচন কমিশন কোনো চাপের মুখে আছে, এরকম কিছু আমার তো মনে হয় না। বা আপনারা যারা গণমাধ্যমের সাংবাদিক, আপনাদের কাছেও তো নানা তথ্য থাকতে পারে। তো সেখান থেকে তো আমার মনে হয় না যে কেউ কোথাও কোনো দিক থেকে চাপ দিচ্ছে, অথবা পুলিশ প্রশাসন যেটি আছে, সে পুলিশ প্রশাসনকে কোথাও থেকে চাপ দেওয়া হচ্ছে যে তোমরা অমুককে ধরো, অমুককে ধরো না, তুমি অমুকের কাছে অবৈধ অস্ত্র আছে, সে অবৈধ অস্ত্র ধরার দরকার নাই, অমুকেরটা ধরো। এই কথা আমার মনে হয় এই সময় কেউ বলছে না। কারণ যারা প্রতিকূলতার মধ্যে, নিপীড়ন, নির্যাতন,
ভোগ করে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে রত ছিল, তারা তো শান্তিপূর্ণ মানুষ, তারা তো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ। তো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ এবং যারা শান্তি চায়, শান্তিপ্রিয় মানুষ, তারা তো কখনোই চাইবে না যে সমাজের মধ্যে ঘাপটি মেরে থাকুক অবৈধ অস্ত্র। তারা চাইবে সমাজকে শান্তিপূর্ণ করতে, সুশৃঙ্খল করতে, সমস্ত ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ হোক এবং অবৈধ অস্ত্র অপসারিত হোক। তো এই সুযোগ থাকার পরেও আপনার পুলিশ প্রশাসন, আমি বলবো যে অনেকটাই তারা ব্যর্থ হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে। তফসিল ঘোষণার পরপর 3টা ঘটনা কিন্তু একটা বড় ধরনের রাজনীতিতে একটা ইঙ্গিত বহন করে। যেমন প্রথম আপনাদের বিএনপি মনোনয়ন প্রার্থী এরশাদুল্লাহকে গুলি করা হলো, ঢাকায় ইনকিলাব মঞ্চের হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, এবং নারায়ণগঞ্জ একজন আসন থেকে নিরাপত্তার কথা বলে উনি নির্বাচন থেকে সরে গেছেন। এইগুলি তো একটা অ্যালার্মিং। এই ঘটনাগুলিকে আপনারা কিভাবে দেখছেন বিএনপি দল হিসাবে? না, আমরা সাধারণ মানুষ যে দৃষ্টিকোণ থেকে দেখছে, আমরাও সেই দৃষ্টিকোণ থেকে দেখছি যে নিঃসন্দেহে কোথাও না কোথাও সন্ত্রাসীরা, বিশেষ করে পরাজিত যে ফ্যাসিস্টদের দোসর যারা, তারা ঘাপটি মেরে আছে এবং এই ঘাপটি মেরে থাকাটাকে কেউ না কেউ প্রোটেকশন দিচ্ছে। কোনো প্রভাবশালী মহল এটাকে প্রোটেকশন দিচ্ছে, অথবা প্রশাসনের দিক থেকে তারা প্রোটেকশন পাচ্ছে। সবাই তো আর ইনভলভ থাকে না, কেউ না কেউ হয়তো এই ধরনের তাদেরকে একটা সুরক্ষা দিচ্ছে। তো এই কারণেই আজকে তারা গর্ত থেকে বেরিয়ে এসে ইনকিলাব মঞ্চের হাদিকে আক্রমণ করেছে। এরশাদুল্লাহ একজন বেশ পরিচিত রাজনীতিবিদ, চট্টগ্রাম বা সারা দেশে, চট্টগ্রাম মহানগরীর সে প্রেসিডেন্ট, আহ্বায়ক। তো এটা গুরুত্বপূর্ণ পদ, নম্বর 1 পদ। একটা চট্টগ্রাম মহানগরী হচ্ছে ঢাকার পরেই এই মহানগরী। তো সেই মহানগরীর এবং চট্টগ্রামের পরিচিত পরিবারের মধ্যে একটি পরিবার, তার কেউ অত্যন্ত বিনয়ী, সৌজন্য বোধ সম্পন্ন, সৌজন্য প্রিয় একজন মানুষ আমাদের কাছে পরিচিত, তাকে গুলি করবে কেন? তাও সে যখন ইলেকশন ক্যাম্পেইন করছে, ইলেকশন ক্যাম্পেইনে যখন রত, তখন তাকে গুলি করা হয়েছে। তো তাতেই তো বুঝতে হবে যে আসলে সন্ত্রাসীরা অথবা যাদেরকে তৈরি করা হয়েছে সন্ত্রাসী হিসাবে একটা রাজনৈতিক উদ্দেশ্যে, অর্থাৎ ফ্যাসিস্টদেরকে রক্ষা করার জন্য সন্ত্রাসীরা সমাজের মধ্যে এমন ধরনের তারা কাজ করবে যাতে যে কোনো গণতান্ত্রিক শক্তি এবং সাধারণ মানুষ ভয় পায়। এটাই তো সন্ত্রাস। শেখ হাসিনার পতনের পর তো এদের তো ঘর থেকে বের হওয়ারই সাহস হওয়ার কথা না। তাহলে সাহসটা হচ্ছে কোথা থেকে? কেউ না কেউ এদেরকে মদত দিচ্ছে। কালো টাকা এই সমাজের মধ্যেই নানাভাবে সার্কুলেশন হচ্ছে এটা, এবং সেখান থেকেই তারা ওদেরকে অর্থায়ন করা হচ্ছে এবং এই অর্থায়নের উপর ভিত্তি করে তারা এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে আপনি মনে করেন যে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে কিংবা তারা অভয় পাবে? এই অভয়টা তো দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। হ্যাঁ, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা, 2-3টি ঘটনা। যেন আপনার দলের যেটা মাসুদুজ্জামান, যেটা নিরাপত্তার অভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, ব্যাপারটা আসলে আমি জানি না এই দুটোর সাথে ওইটার কি সম্পর্ক আমি বলতে পারবো না। নিরাপত্তার প্রশ্নে সেটা উনি বলছেন। তাছাড়া আর কোনো বিষয় আছে কিনা? উনি তো মেম্বার হলেন, আমার হাত দিয়েই মেম্বার হয়েছেন পার্টি অফিসে। তো কেন এটা হলো? আর যদি সেরকম নিরাপত্তার প্রশ্ন আসে, যেটা আমাদের দলের ভিতর থেকে যদি কোনো বিষয় হতো, এটা তো বলতে পারতেন। আমরা অনেকেই তো ওনাকে চিনি যে আমি এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন এমনও হতে পারে, নারায়ণগঞ্জ তো খুব, আমি বলবো যে খুব সুবিধাজনক এলাকা না। এখানে আমরা ফ্যাসিস্ট আমলে নানা ধরনের উৎপাত দেখেছি। তাকে কেউ থ্রেট করেছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে কোনো না কোনো একটা ঘটনা সেখানে থাকতেই পারে যে মানুষ এত উৎসাহ নিয়ে সেখান থেকে ধানের শীষের টিকিট পেলেন, প্রতীক পেলেন, তিনি আবার হঠাৎ করে প্রেস কনফারেন্স করে সরে গেলেন। তো এগুলো সব কিছু মানে কিছু কিছু জিনিস তো রহস্যময় থাকে। তবে তারপরেও আমি বলবো এইটার সাথে এটা একটু ভিন্ন ধরনের ঘটনা। আর এই দুইটা হচ্ছে একবারে সম্পূর্ণরূপে এটা আপনার সন্ত্রাসী ঘটনা, যে সন্ত্রাসের সাথে রাজনীতি মিশ্রিত আছে। অর্থাৎ পরাজিত শক্তি এই সমাজের ভিতরে সন্ত্রাসীদেরকে ছড়িয়ে দিয়েছে এবং তারা এমন কিছু কর্মকাণ্ড, সহিংস ঘটনা ঘটাতে চান
যেটা দিয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি হয় এবং নির্বাচনকে মানে বিঘ্ন ঘটানো যায়। তবে আমার মনে হয় যে সরকার এ ব্যাপারে সতর্ক থাকছেন, সতর্ক দৃষ্টি রাখছেন এবং এই পরিস্থিতি, এটা তো আমি বলবো যে দুইটি ঘটনা, তো আর কিছুর পুনরাবৃত্তি না হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি এবং প্রত্যাশাও করি যে আর অন্য কোনো ধরনের রক্তপাতের মতো কোনো ঘটনা ঘটবে না। সেই ক্ষেত্রে সরকার যেমন সজাগ থাকবে, নির্বাচন কমিশনও তার কর্তব্য পালন করবে, তাতে আপনার এটা বাড়বে না। আমি মনে করি যে সরকার এবং সরকারের প্রশাসন তারা যদি সিনসিয়ার হয়, তারা যদি মনে করে যে আমি ঢাকা শহরকে শান্তিময় করব, বাংলাদেশকে শান্তিময় করব, কোনো সন্ত্রাসী মাথা চাড়া দিতে পারবে না। কোনো ধরনের দুষ্কৃতিকারী সে তার কোনো অভীষ্ট লক্ষ্য যদি তাকে কেউ মদদ দেয় দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে, তারপরেও সে কিছু ক্ষতি করতে পারবে না। কারণ এক নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি জনসাধারণের একটা সমর্থন আছে। জনসমর্থিত সরকারকে দুষ্কৃতিকারীরা বা সন্ত্রাসীরা কৃত্রিমভাবে সংকট তৈরি করে একটা কি বলে যে সমাজের ভিতরে বা দেশের মধ্যে পরিস্থিতির অবনতি ঘটাতে পারে না, সফল হয় না। দু একটা ঘটনা হয়তো ঘটিয়েছে বা ঘটাতে পারে, কিন্তু চূড়ান্তভাবে তারা সক্ষম হবে না যে একবারে টোটাল একটা অস্থিতিশীল পরিবেশ করে তারা যে টার্গেটে নেমেছে সে টার্গেটটা ফুলফিল করা। বিগত 17 বছর আপনারা রাজপথ আন্দোলন করেছেন, মামলা হামলা গুম খুমের শিকার হয়েছেন। সেই পর্যায় থেকে নির্বাচনের জন্য আপনারা কতটুকু সাংগঠনিক শক্তি অর্জন করেছেন এই মুহূর্তে? এই আপনার 1 বছরের মধ্যে আপনাদের কি নির্বাচনী পুরো প্রস্তুতি সম্পন্ন হয়েছে দলের পক্ষ থেকে? আপনি তো আমাদের নানা ধরনের কর্মসূচি দেখলেই আপনি বুঝতে পারবেন। 25 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আসছেন, তাতে মানুষের যে লোক সমাগম আমরা প্রত্যাশা করছি, একবারই টোটাল নাম্বারটা আমি এখন বলবো না, তবে এটা চোখে পড়ার মতো একটা বিষয় হবে মানুষের সমাগমটা আর কি। তো এটা তো হচ্ছে যে বিএনপির নির্বাচন করার যে প্রস্তুতি সেটা তো রয়েছেই, পাশাপাশি একটা বিশাল গণভিত্তিক দল, তার মানে নির্বাচনের জন্য প্রস্তুতির আলাদা কোনো সময় লাগে না, আলাদা কোনো উদ্যোগ লাগে না, সে একটা প্রস্তুতির ভেতরেই থাকে এবং সেই প্রস্তুতিটাই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এখন আপনি দেখতে পাবেন যে বিভিন্ন এলাকায়, বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে প্রার্থীরা প্রতিনিয়ত তারা উঠোন বৈঠক করছেন, গণসংযোগ করছেন, স্ট্রিট কর্নার অর্থাৎ পথসভা, মানে নির্বাচনী আচরণবিধির মধ্যে দিয়ে যেগুলো করা সম্ভব সেগুলো তারা করছেন, বিশেষ করে ইলেকশন ক্যাম্পেইনের ক্ষেত্রে। তো এতেই প্রমাণিত হয় যে বিএনপি গণভিত্তিক রাজনৈতিক দল 1 নম্বর, আর যে কোনো সময় নির্বাচন, অবশ্যই সেটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন যেটা, সেই নির্বাচন অংশগ্রহণ করার ক্ষেত্রে বিএনপির মতো রাজনৈতিক দলের কোনো আলাদা টাইম লাগে না প্রস্তুতির জন্য। বিগত ফ্যাসিস্টের বিরোধী আন্দোলনে ধরেন তরুণ সমাজ খুব বড় ভূমিকা রেখেছে, আপনারা নিজেরাও বলেছেন, এবং এই তরুণ প্রজন্মকে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য দীর্ঘদিন যাবৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজ করছেন আপনাদের নেতৃত্বে। তো এই ব্যাপারে আপনারা কতটুকু সাড়া পেয়েছেন তাদের পক্ষ থেকে? আমরা তো মনে হয় যে সাড়া পাওয়ার ব্যাপারটা তো একটা চলমান প্রক্রিয়া, ধারাবাহিক বিষয়। একটা নানা কর্মসূচি রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি দেয়, সেই কর্মসূচিগুলোর চুলচেরা বিশ্লেষণ করে কি বলে যে যারা নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম বলতে আমি বলছি যে তরুণ প্রজন্ম তো বেশি ভোট দিতে পারেনি, এরা তো অধিকাংশই স্টুডেন্ট, ছাত্র, বা কেবল তারা ছাত্রত্ব শেষ করেছে, এই তো তরুণরা, অর্থাৎ শিক্ষার সাথে সম্পর্ক, তারা অনেক কিছু যাচাই বাছাই করে, ইতিহাস, ঐতিহ্য, ভূগোল, সংস্কৃতি সবগুলো নিয়ে ওরা ভাবে। তো একটা নতুন প্রজন্মের এবং সেই প্রজন্মের আধুনিক তরুণ ছেলে বিএনপির যে বক্তব্যগুলি, বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলি বলছেন, যে করণীয়গুলো
তিনি যেটা বলছেন নানাভাবে, যেমন ধরুন ফার্মার্স কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড, এখানে কি করা হবে, কি ধরনের এখানে সাবসিডি দেওয়া হবে, তো এই জিনিসগুলো তো যাচাই বাছাই করা, বিশ্লেষণ তরুণরাই সবচেয়ে বেশি করে। অন্যান্য যারা সমাজের যারা হয়তো শিক্ষিত শ্রেণী নয় বা যাদের হয়তো অক্ষর জ্ঞান আছে বা অক্ষর জ্ঞান নাই, তারাও তো এটা করতে পারবে না, একবারে তরুণরাই পারে বিশ্লেষণ করতে। তো তরুণরা ওরা বিশ্লেষণ করে আমাদের ঘোষিত যে নীতিমালা, ঘোষিত যে কমিটমেন্টগুলো দলের পক্ষ থেকে দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সেসব বিচার বিশ্লেষণ করে আমি মনে করি যে সিংহভাগ তরুণ ধানের শীষকে ভোট দেবে। দল এবং আপনাদের নেতৃবৃন্দরা আশা করছেন যে আগামী নির্বাচনে বিএনপি একটা বড় সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং সরকারে যাবে। সরকারের নিশ্চয়ই প্রধানমন্ত্রী হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনারা পছন্দ করবেন, বিষয়টা কি এমন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন পদে যাবেন ওটা উনি নিজেই ঠিক করবেন। এই সেন্সে যে ম্যাডাম গুরুতর অসুস্থ, ম্যাডাম সুস্থ হয়ে উঠবেন আমরা প্রত্যাশা করছি, তখন একটা বিষয়। আর এরপরে তো আমাদের তো মানে করাই আছে যে ম্যাডামের পর তারেক রহমান সাহেব, এর মাঝখানে তো আর কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই। তো সুতরাং ওই সময়ে নির্বাচন যখন হয়ে যাবে, সরকার গঠনের বিষয় যখন আসবে, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবই নির্ধারণ করবেন যে গভর্নমেন্টের স্বরূপটা কী হবে। এই নিরাপত্তার বিষয়ে বিএনপি খুব উদ্বিগ্ন এবং নানা মানে আপনারাও সরকারও ওনার নিরাপত্তার ব্যাপারে খুব উদ্বিগ্ন। দল কি ব্যবস্থা নিয়েছে ওনার নিরাপত্তা দেওয়ার বিষয়ে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নিরাপত্তার বিষয়টি, উনি তো জনগণের নেতা, তার ভিত্তি হচ্ছে জনগণ। তো উনার নিরাপত্তা কতটুকু কী হবে এটা উনি ঠিক করবে, তবে দলের তো অবশ্যই একটা বিবেচনার বিষয় আছে।